হ্যালো এভরিওয়ান, আমি রাহুল। তো আজকে আমি একটা জিওগ্রাফির সিরিজ, ইউপিএসসির জিওগ্রাফি সিরিজ স্টার্ট করছি। তো সিরিজটা দেখো, স্টার্টিংটা হচ্ছে অরিজিন অফ ইউনিভার্স, মানে অরিজিন অফ ইউনিভার্সটা নিয়ে আমি আজকে পড়াবো। তো কারা কারা এই অরিজিন অফ ইউনিভার্সের যে থিওরিটা, সেই থিওরিতে কন্ট্রিবিউশন রেখেছিলেন। তো দেখো, অ্যাকচুয়ালি দুটো থিওরি হয়, একটা হচ্ছে আর্লি থিওরি, একটা হচ্ছে মডার্ন থিওরি। তো আর্লি থিওরিটা কি বা কারা কারা কন্ট্রিবিউশন রেখেছিলেন তাদের এখানে নামগুলো দেওয়া রয়েছে। তো অ্যাকচুয়ালি আর্লি থিওরিটা কি, মানে এই যে মহাবিশ্বটা, সূর্য, তারপরে বিভিন্ন যে প্ল্যানেট, তো এই যে মহাবিশ্ব তারপরে যে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির যে অ্যাকচুয়ালি থিওরিটা কি। তো যারা তোমরা ইউপিএসসি পড়ছো বা ইউপিএসসি পড়ার প্ল্যান করছো বা কিছুটা পড়েছো, তো অনেক সিলেবাসের এতটাই প্রেশার থাকে যে সবটা টাইমে কমপ্লিট করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে নাও, তো তোমাদের কিন্তু এই কনসেপ্টটা কিন্তু তোমাদের কাজে লেগে যাবে। তোমরা রাইটিংয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বা এখান থেকে কোশ্চেন আসলেও তোমরা কিন্তু সেই নলেজটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইটার আর্লি থিওরির যেটা মানে ব্রিফ নোটস, মানে অ্যাজ এ শর্ট নোট, সেটা কিন্তু আমি তোমাদের পিডিএফ ফর্মে হোয়াটসঅ্যাপের থ্রু আমি প্রোভাইড করে দেবো, যদি যার যার প্রয়োজন হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদের নলেজ হবে। আর যারা সাধারণ মানুষ, কমন পিপল, তো কমন মানুষ যারা আছে, তো এই ভিডিওটা দেখলে তোমাদেরও কিন্তু একটা নলেজ হবে যে মহাবিশ্বটা কীভাবে সৃষ্টি হয়েছে। তো চলো স্টার্ট করি। তো দেখো, আর্লি যে থিওরি, তো সেই আর্লি থিওরির ফার্স্ট হাইপোথিসিস যিনি দেন, তিনি হচ্ছেন কিন্তু ইমানুয়েল কান্ট। উনি ফার্স্ট হাইপোথিসিসটা দেন আর্লি থিওরি নিয়ে। এবার এখানে একটা কথা বলি, এই যে হাইপোথিসিস, এটা হচ্ছে কিন্তু একটা রিসার্চ বেসড অ্যাকুমুলেশন, মানে এটা 100% প্রুভড বলা যায় না, কিন্তু একটা রিসার্চ করে পাওয়া একটা তথ্য, মানে পুরোপুরি 100% ট্রু বলা যায় না ওই সময়ে ওই তথ্যটা, কিন্তু এর অবশ্যই এর ভ্যালিডেশন আছে। তো সেই কনসেপ্ট কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপড হয়। তো পরবর্তীকালে যেটা প্রুভড হয়, কিন্তু ফার্স্ট কিন্তু ইমানুয়েল কান্ট উনি কিন্তু ফার্স্ট হাইপোথিসিসটা দেন আর্লি থিওরি নিয়ে। এবং এই ফার্স্ট যে হাইপোথিসিসটা দেন ইমানুয়েল কান্ট, পরবর্তীকালে ফেমাস ম্যাথমেটিশিয়ান ল্যাপ্লাস, অনেকে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা ল্যাপ্লাস নাম জানো অলরেডি। তো ম্যাথমেটিশিয়ান ল্যাপ্লাস উনি 1796 কিন্তু রিভাইজ করে এই ফার্স্ট যে হাইপোথিসিসটা দেন সেইটা। তারপর থিওরিটা কিন্তু নেবুলার হাইপোথিসিস নামে পরিচিত। তো অ্যাকচুয়ালি জিনিসটা দেখো, তখন ওই প্রাথমিক যে সময়গুলো ছিল আর্লি আর কি টাইমে, সেই সময় কিন্তু এখন যেমন আমরা গোটা ইউনিভার্সটা নিয়ে কিন্তু কল্পনা করছি, গ্যালাক্সি বলো, ব্ল্যাক হোল বলো, সানের ইভলিউশন বলো, আর বিভিন্ন যে টোটাল যে ইউনিভার্সটা, সেই ইউনিভার্স নিয়ে কিন্তু আমরা আলোচনা করি বা কল্পনা করছি। কিন্তু প্রাথমিক সময়ে, মানে অনেক আগে, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা চোখে ভিজিবল হতো, সান আর আর্থ, এই দুটোর যে উৎপত্তি, সেটা নিয়েই কিন্তু আলোচনা হতো, যেটা কিন্তু আর্লি থিওরিতে অলরেডি বলা হয়েছে। তো এই যে নেবুলার হাইপোথিসিস, যে ম্যাথমেটিশিয়ান ল্যাপ্লাস, উনি নেবুলার হাইপোথিসিসে কী বলেছেন? নেবুলার হাইপোথিসিসে বলেছেন সান, যেটা আমরা এখন দেখে কিন্তু ফিক্সড ছিল, মানে নড়াচড়া করে না, মানে স্থির, পৃথিবীটা রোটেট করছে, আরও বিভিন্ন প্ল্যানেটগুলো রোটেট করছে সূর্যকে কেন্দ্র করে, কিন্তু উনি বলছিল সেই সময় যে সানটা খুব স্লোলি কিন্তু আস্তে আস্তে রোটেট করতো সেই সময়। আর সূর্যের চারিদিকে কিন্তু একটা, মানে যেটাকে বলা হয় একটা গ্যাসের আস্তরণ ছিল, যেটা মানে ইয়াং সানের সাথে জড়িত, ইয়াং সান মানে ইউথফুল সান। আর সেই ইউথফুল সান, মানে ওই ক্লাউডের যে আস্তরণটা সূর্যের চতুর্দিকে ছিল, সেই ইউথফুল সান থেকে কিন্তু বাকি যে প্ল্যানেটগুলো, পৃথিবী বলো, বুধ বলো, শুক্র বলো, বৃহস্পতি, এইগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। তো এইটা হচ্ছে কিন্তু ম্যাথমেটিশিয়ান ল্যাপ্লাসের ওনার নেবুলার হাইপোথিসিস। আরেকবার রিভিশন করে দিচ্ছি, নেবুলার হাইপোথিসিসটা কি। নেবুলার হাইপোথিসিসে বলা হচ্ছে যে সান কিন্তু স্লোলি রোটেট করতো, আর একটা ক্লাউডের আস্তরণ ছিল সানের চতুর্দিকে, যেটা কিন্তু তোমার ইউথফুল সানের সাথে জড়িত ছিল। তো সেই ইউথফুল সান, মানে ওই যে সারফেসটা সূর্যের, সেখান থেকে কিন্তু তোমার বাকি যে প্ল্যানেটগুলো, সেগুলো সৃষ্টি হয়েছে। তো পরবর্তীকালে কিন্তু চেম্বারলিন অ্যান্ড মোল্টন 1900 কিন্তু তাদের ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন দেয়, এবং ওনাদের বক্তব্য হচ্ছে একটা ওয়ান্ডারিং সান, মানে একটা মুভিং সান,
এই সরি মুভিং স্টার, সান নয় স্টার, সেটা কিন্তু এই সানকে অ্যাপ্রোচ করে, মানে তার সাথে হিট হয়। হিট হওয়ার ফলে কিন্তু এই যে সান, তার চতুর্দিকে যেটা একটা ক্লাউডের আস্তরণ ছিল, তো সেই ক্লাউডের আস্তরণ মানে সারফেস থেকে কিন্তু একটা টুকরো হিট করে কিন্তু বেরিয়ে যায়। তো সেই টুকরোটা আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে যায় মহাবিশ্বে। তো সেখান থেকে কিন্তু পরবর্তীকালে ওই যে সেই টুকরো টুকরো অংশগুলো, সেগুলো কিন্তু সূর্যকে কেন্দ্র করে এরকমভাবে ঘুরতে থাকে। পরবর্তীকালে সেগুলোই কিন্তু প্ল্যান্টসের রূপ নেয়। তো এইটা কিন্তু বলছে মানে চেম্বারলিন অ্যান্ড মোল্টন বলছেন। ল্যাপ্লাস কি বলেছে? ল্যাপ্লাস বলেছে, উনি কি বলেছেন উনি বলেছেন কিন্তু যে তোমার ইউথফুল সান, যেটা ক্লাউডের আস্তরণ সূর্যের চতুর্দিকে রয়েছে, সেখান থেকে প্ল্যানেট সৃষ্টি হয়েছে। কিন্তু ওইটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গিয়ে কিন্তু চেম্বারলিন মোল্টন বলেছেন যে একটা ওয়ান্ডারিং সান, সেটা এই ওয়ান্ডারিং স্টার সেটা সানকে হিট করছে। সানকে হিট করার ফলে কিন্তু সেখান থেকে মেটেরিয়ালস, যে সারফেস মেটেরিয়াল সানের, সেটা কিন্তু ছিটকে বেরিয়ে যাচ্ছে। তো ছিটকে বেরিয়ে গিয়ে সেগুলোও কিন্তু সানকে ধরে মানে চতুর্দিকে রোটেট করছে। পরবর্তীকালে সেগুলো মানে অ্যাকুমুলেটেড হয়ে কিন্তু এক একটা প্ল্যানেটের রূপস দিয়েছে। তো এই যে কনসেপ্টটা, সেটা কিন্তু পরবর্তীকালে জেমস জিন্স অ্যান্ড লেটার স্যার হ্যারল্ড জেফ্রি এনারা কিন্তু ওটাকে সমর্থন করেন। আর তারপরেই কিন্তু যে বাইনারি থিওরি, সেই বাইনারি থিওরিটি আসে। বাইনারি থিওরি মানে কি, এই যে সানের সাথে সাথে কিন্তু বাকি যে প্ল্যানেটগুলোও কিন্তু এক্সিস্টেন্স রয়েছে, এই জিনিসটাকে বলা হচ্ছে বাইনারি থিওরি। তো সেই থিওরিটা কিন্তু এনারা, আর এই যে বাকি যা ভ্যালুয়েবল যাদের কন্ট্রিবিউশন রয়েছে ফিলোসফার অ্যান্ড সায়েন্টিস্ট, তাদের রিসার্চের উপর বেস করেই কিন্তু এসছে। এবং পরবর্তীকালে কিন্তু ওট্টো সাচমিট ইন রাশিয়া অ্যান্ড কার্ল ওয়েজাস্কার ইন জার্মানি রিভাইসড নেবুলার হাইপোথিসিস। এই যে নেবুলার হাইপোথিসিস, এটাকে কিন্তু 1950-তে কিন্তু ওট্টো সাচমিট আর ওয়েজাস্কার ইন জার্মানি কিন্তু ওনারা রিভাইসড করে। তো এইবার আমরা আসবো এই নেবুলার হাইপোথিসিস, যে রিভাইসড নেবুলার হাইপোথিসিস, সেই বিষয়টা কি। রিভাইসড নেবুলার হাইপোথিসিস, সেখানে বলা হচ্ছে যে সানটা, সেই সানটার চতুর্দিকে কিন্তু একটা মানে সোলার নেবুলাটা অ্যাকচুয়ালি, তো সেটা কিন্তু একটা গ্যাসের আস্তরণ ছিল। সেই গ্যাসের আস্তরণটা হচ্ছে কি হাইড্রোজেন, হিলিয়াম আর ডাস্ট। তো এই যে জিনিসটা হাইড্রোজেন, হিলিয়াম আর ডাস্ট, সেটা কিন্তু সূর্যের আউটার সারফেসে একটা ডিস্ক ফর্মেশন করেছিল। ডিস্কটা কীভাবে ফর্মেশন করেছিল? পার্টিকেলসগুলো নিজেদের মধ্যে অত্যন্ত ফ্রিকশানের ফলে আর কলিশনের ফলে কিন্তু এই ডিস্কটা ফর্মেশন করে। আর পরবর্তীকালে কিন্তু এই যে বিভিন্ন প্ল্যানেটসগুলো, সেই প্ল্যানেটসগুলো কিন্তু যে মেটেরিয়ালসগুলো সানের আউটার সারফেস থেকে হিট করে বেরিয়ে যায়, সেই তোমার মেটেরিয়ালসগুলো কিন্তু গেট টুগেদার হয়ে কালেক্টেড হয়ে কিন্তু তোমাদের এই প্ল্যান্টসের রূপ দেয়। আর আরও পরবর্তীকালে কিন্তু যারা ফিলোসফার আছে, সায়েন্টিস্টরা আছে, তারা কিন্তু অনুমান মানে পরবর্তীকালে কিন্তু এই আর্থ আর সানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তারা কিন্তু এবার মহাবিশ্বটাকে কিন্তু নিয়ে, তার উৎপত্তি নিয়ে কিন্তু পরবর্তীকালে তারা চিন্তা করেছে। তো এবার জিনিসটা একটা ছোট্ট করে রিভাইজ করে দিই। তো এইটা হলো অ্যাকচুয়ালি আর্লি থিওরিটা। এবার ছোট্ট করে রিভাইজ করে দিই, তোমাদের ভালো মানে বুঝতে সুবিধা হবে। ফার্স্টে কিন্তু ইমানুয়েল কান্ট উনি ফার্স্ট হাইপোথিসিস দেন। ফিলোসফার, কেন বলা হচ্ছে ফিলোসফার তোমরা আশা করি বুঝতে পারছো। তো 100% প্রুফ ছিল না, একটা রিসার্চ বেসড অ্যাকুমুলেশন। পরবর্তীকালে ম্যাথমেটিশিয়ান ল্যাপ্লাস উনি দেন নেবুলার হাইপোথিসিস থিওরি 1796-এ। উনি কি বলছেন? উনি বলছেন যে একটা সান, তার চতুর্দিকে কিন্তু একটা ক্লাউডের আস্তরণ রয়েছে। উনি কিন্তু বলতে পারছে না, তখনও বলতে পারেনি ক্লাউডের আস্তরণটার মধ্যে কী পার্টিকেলস ছিল। তো সেইখান থেকে কিন্তু ওই ক্লাউডের আস্তরণ থেকে কিন্তু এই বাকি যে প্ল্যানেটগুলো এসছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড, মানে ইউথফুল সানের সাথে অ্যাসোসিয়েটেড। তো এইটা উনি দিয়েছিল, কিন্তু কিভাবে ওই মানে প্ল্যানেটগুলো আসলো সেটা কিন্তু এই নেবুলার হাইপোথিসিসের থ্রু ল্যাপ্লাস কিন্তু সেই সময় কিন্তু এক্সপ্রেস করতে পারেননি। পরবর্তীকালে কিন্তু চেম্বারলিন আর মোল্টন 1900-এ কিন্তু তাদের যে কন্ট্রিবিউশন দেয়, তারা তখন বলে যে একটা ওয়ান্ডারিং স্টার, তার সেটা কিন্তু সানের সাথে হিট হয়ে কিন্তু সানের একটা অংশ ছিটকে বেরিয়ে চলে যায়, যেটা পরবর্তীকালে কিন্তু সূর্যকে কেন্দ্র করেই ঘুরতে থাকে। তো যেটা পরবর্তীকালে প্ল্যান্টসের রূপ নেয়, কিন্তু কীভাবে রূপ নেয় সেটা কিন্তু ডিটেলসে এক্সপ্লেনেশন করতে পারেনি হচ্ছে কি কিন্তু এই চেম্বারলিন, মোল্টন। এবং তারও পরে কিন্তু এই তোমার ওট্টো সাচমিট তারপরে হচ্ছে ওয়েজাস্কার, এরা কিন্তু রিভাইজ করছে নেবুলার হাইপোথিসিস।
সেই নেবুলার হাইপোথিসিসে তখন কিন্তু এরা মানে ওই যে সানের চতুর্দিকে যে ক্লাউড সোলার নেবুলা যাকে বলছি, ক্লাউডের যে আস্তরণটা সেটা হাইড্রোজেন হিলিয়াম ডাস্টের রয়েছে, সেটাকে কিন্তু আরেকটু মানে ফার্দার ক্লাসিফাই করে, বুঝতে পারা গেল। তো তখন এরা কিন্তু মানে বোঝাতে সক্ষম হলো যে ওই যে ক্লাউডটা সেটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম ডাস্ট, আর সেখান থেকে কিন্তু পরবর্তীকালে যে অংশটা সূর্যের থেকে ছিটকে বেরিয়ে যায় সেগুলো গেট টুগেদার হয়ে কিন্তু এই প্ল্যানেটের ফরমেশন দেয়। তো এইটা হচ্ছে কিন্তু একটা আর্লি থিওরি। তো তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো তাদের সায়েন্টিস্ট ফিলোসফারের নাম। আর তোমাদের কোনো প্রবলেম হলে, বুঝতে অসুবিধা হলে তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা কমেন্ট সেকশনে লিখতে পারো। আর ডেফিনেটলি তোমাদের প্রবলেমটা সর্ট আউট করার চেষ্টা করব, বা ইমেলের থ্রু সেন্ড করতে পারো। ইমেল তো পেয়ে যাবে তোমরা, লিঙ্কে ইমেল পেয়ে যাবে, আর লিঙ্কে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দেবো। তো এইটা হলো আর্লি থিওরি। তো এরপরে আসবে মডার্ন থিওরিটা নিয়ে বলবো। থ্যাংক ইউ, ভালো থেকো।